রেচনতন্ত্রের মধ্যে আর যে তিনটে টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথমটা হলো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকার অগ্রভাগ গ্লোমেরুলাসের অন্তর্মুখী ও বহির্মুখী রক্তনালীর যে অংশে মিলিত হয়েছে ওই স্থানকে আমরা গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বলি। এই অংশটা জাক্সটাগ্লোমেরুলার কোষ, ম্যাকিউলা ডেন্সা এবং লেসিস কোষ নিয়ে গঠিত। ছবিতে তোমরা গঠনটা ভালোই বুঝতে পারছো। দূরবর্তী সংবর্ত নালিকার প্রথমাংশ অন্তর্মুখী রক্তনালীর গ্লোমেরুলাস সন্নিহিত কোষের সংস্পর্শে আসে। এই অংশের কোষগুলো দীর্ঘ, শীর্ণ, ছবিতে দেখো সরু সরু লম্বা লম্বা, এবং নিউক্লিয়াসগুলো ঘন সন্নিবিষ্ট। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে এই অঞ্চলটাকে কালো রঙের দেখায় বলে একে ম্যাকিউলা ডেন্সা বলে। এবার এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা জেজিএ বৃক্কের কাজকে নিয়ন্ত্রণ করে। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন তন্ত্রকে নিয়ন্ত্রণ করে এ বৃক্কের কাজকে প্রভাবিত করে। এই রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন তন্ত্রকে ইংরেজিতে বলা হয় রাস। রেনিনের আর, অ্যাঞ্জিওটেনসিনের এ, অ্যালডোস্টেরনের এ আর সিস্টেমের এস। জাক্সটাগ্লোমেরুলার কোষ রেনিন উৎসেচক ক্ষরণ করে, যেটা রক্ত প্রবাহে মিশে গিয়ে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিণত করে। এই অ্যাঞ্জিওটেনসিন 2টা তখন হরমোনের মতো কাজ করে। এই হরমোন উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। প্রথমত প্রক্সিমাল কুণ্ডলীকৃত নালিকাকে উদ্দীপিত করে। প্রক্সিমাল কুণ্ডলীকৃত নালিকা বলতে নিকটবর্তী সংবর্ত নালিকা। তাকে উদ্দীপিত করে জল ও সোডিয়াম ক্লোরাইডের শোষণ বাড়ায় এবং অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়, যা দূরবর্তী সংবর্ত নালিকায় জল ও সোডিয়াম আয়নের শোষণ বাড়ায় বা ঘটায়। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ম্যালপিজিয়ান কণায় পরা পরিস্রবণ পদ্ধতি। ম্যালপিজিয়ান কণা জানো তোমরা বাউম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে তৈরি। এমনিতে পরা পরিস্রবণ বলতে আমরা কি বুঝি না, যে প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রবণের কেলাস পদার্থকে কোলয়েড পদার্থ থেকে চাপ প্রয়োগ দ্বারা পৃথক করা হয় তাকে বলা হয় পরা পরিস্রবণ বা আলট্রা ফিল্ট্রেশন। পরা পরিস্রবণ ঝিল্লি বা ফিল্ট্রেটিং মেমব্রেন হল বাউম্যান ক্যাপসুলের ভিসেরাল স্তর, গ্লোমেরুলাস রক্তজালকের অন্ত আবরণী এবং এদের মধ্যবর্তী ভিত্তি ঝিল্লি। এবার ছবিটাতে তোমরা ভালো করে দেখো যে গ্লোমেরুলাসের কি দেখানো আছে। গ্লোমেরুলাসের অন্তর্মুখী উপধমনিকা ও বহির্মুখী, অন্তর্মুখী ধমনিকা ও বহির্মুখী ধমনিকা এবং বাইরে বাউম্যানস ক্যাপসুল। এবার এই যে রক্তটা গ্লোমেরুলাসের মধ্যে ঢুকছে, সেই রক্তটা বা এই পদ্ধতিতে প্লাজমা প্রোটিন ছাড়া ওই রক্ত থেকে প্রায় সব উপাদানই পরিস্রুত হয়ে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে আসে। এবং এই পরিস্রাবণ পদ্ধতিটা 3 রকম চাপের উপস্থিতিতে হয়। এর মধ্যে একটা হচ্ছে সাহায্যকারী চাপ এবং দুটো হচ্ছে বাধাদানকারী চাপ। সাহায্যকারী চাপ হচ্ছে গ্লোমেরুলাসের রক্তজালিকায় চাপ বা গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার, যেটার মাপ হচ্ছে 75 মিলিমিটার মার্কারি। আর বাধাদানকারী চাপ হচ্ছে বা অপোজিং প্রেশার হচ্ছে গ্লোমেরুলার কোলয়েডীয় অভিস্রবণ চাপ বা গ্লোমেরুলার কোলয়েডাল অসমোটিক প্রেশার এবং ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক চাপ বা ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। প্রথমটা মানে জিওপি হচ্ছে 30 মিলিমিটার মার্কারি এবং সিএইচপি হচ্ছে 20 মিলিমিটার মার্কারি। তাহলে একটা চাপ রক্তকে পরিশ্রুত হওয়ার জন্য প্রেশারাইজ করছে, অন্য দুটো চাপ সেখানে বাধা দিচ্ছে। যেটা সাহায্য করছে তার মান 75 মিলিমিটার মার্কারি, আর যারা দুজনে বাধা দিচ্ছে তাদের টোটাল মান হচ্ছে 30 মিলিমিটার মার্কারি প্লাস 20 মিলিমিটার মার্কারি। তার মানে মোট কত হলো? 30 আর 20 50 মিলিমিটার মার্কারি। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? সাহায্যকারী চাপ মাইনাস বাধাদানকারী চাপ করলে আমরা কত পাবো? 25 মিলিমিটার মার্কারি। তাহলে এই 25 মিলিমিটার মার্কারি চাপ নিয়ে ওই রক্ত থেকে প্লাজমা প্রোটিন ছাড়া মোটামুটি সব উপাদান পরিস্রুত হয়ে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে আসে। প্রতি মিনিটে বৃক্কের মধ্যে দিয়ে 1200 থেকে 1300 মিলিলিটার রক্ত বা 770 মিলিলিটার প্লাজমা অতিক্রম করে। এই সময় গ্লোমেরুলাসে প্রায় 125 মিলিলিটার পরিশ্রুত তরল উৎপন্ন হয়।
সুতরাং 24 ঘন্টায় গড়ে প্রায় 170 লিটার তরল পরিশ্রুত হয়ে বায়োম্যানের ক্যাপসুলে আসে। একে আমরা ক্যাপসুলের পরিশ্রুত বলি। আর 3 নম্বর যে জিনিসটা তোমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে বৃক্কীয় নালিকার কোন অংশে কি কি পুনঃশোষিত হয়। এবার যে ছবিটা দেখছো সেই ছবিতে দেখো কোন কোন জিনিস পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে আসছে সেটা দেয়া আছে। প্রথমে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী সংবর্ত নালিকা। এটি ব্রাশ বর্ডারযুক্ত ঘনতলাকার একক কোষ স্তর দিয়ে গঠিত এবং পিনোসাইটোসিস পদ্ধতিতে এখানে পুনর্বিশোষণ হয়। এখানে দেখো ছবিতে দেওয়া আছে পুনর্বিশোষণ হওয়া মানে বোঝাতে গেলে কি বোঝাতে চাইছে যে কোন কোন জিনিস শরীরের বৃক্কীয় নালিকা থেকে রক্তে ফিরে আসছে। কি কি দেয়া আছে দেখো, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন আয়ন, ফসফেট, সালফেট ইত্যাদি। এগুলো সক্রিয় পদ্ধতিতে বাইরে আসে এবং জল, ইউরিয়া ইত্যাদি নিষ্ক্রিয় পদ্ধতিতে শোষিত হয়। 2 নম্বরে কি দেয়া আছে দেখো, হেনলির লুপ। ছবি দেখে দেখো, অ্যারোগুলো বাইরে আসা মানে এগুলো বৃক্কীয় নালিকা থেকে বাইরে রক্তে চলে আসছে। হেনলির লুপের অধোগামী বাহুতে জল এবং ঊর্ধ্বগামী বাহুতে দেখো সোডিয়াম আয়ন শোষিত হচ্ছে। আর দূরবর্তী সংবর্ত নালিকার ক্ষেত্রে সামান্য পরিমাণ সোডিয়াম আয়ন এবং জলের শোষণ ঘটে। আর এই অঞ্চলে যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন বা এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই হরমোনের প্রভাবে এই দূরবর্তী সংবর্ত নালিকায় জলের পুনঃশোষণ ঘটে। আর শোষণ ছাড়াও কিছুটা রেচন ও ক্ষরণও এই অংশে ঘটে। তাহলে এই ছবিটা থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কোন কোন জিনিস পুনঃশোষিত হয়ে আলটিমেটলি যে তরলটা সংগ্রাহী নালিকায় পৌঁছয় তাকে আমরা সাধারণত মূত্র বলি। যদিও সংগ্রাহী নালিকা থেকেও বেশ কিছুটা জল পুনঃশোষিত হচ্ছে এবং সংগ্রাহী নালিকার মাধ্যমে পরে সেটা গোবিনীতে যখন যাবে তখন সেটা মূত্র হিসেবে পরিগণিত হবে।